যাই। কখন থেকে ফোন করছি, ধরছো না। বাড়িতে কেউ একা থাকলে সে যে চিন্তা করে, বোঝো না এটা? না বিক্রম বাবা, রাগ করো না, দেখো কি এসছে দেখো। না আঙ্কেল, আসলে ও কিন্তু ইনসেনসিটিভ নয়। আসলে ও বুঝিয়ে দেয় যে কখন কাকে দরকার আর কখন নয়। নাহলে এতবার ফোন করলাম, একবার ঘুরিয়ে ফোন করবে না, রেসপন্স করবে না। এসব তুমি কি বলছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। ফোনটা কেন ধরেনি সেটা তো জিজ্ঞেস করবে আগে। না, যেহেতু তুমি অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছো, তাই আমি ধরে নিয়েছিলাম যে ওখানে এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তুমি আমার ফোনটা ধরতে পারবে না। এখন তুমি এক্সকিউজ দিতেই পারো যে বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত ছিলে তাই ফোনটা ধরতে। সরি, আমার এক্সপেক্ট করাই বোধহয় ভুল হয়েছে। কাউকে অ্যাকিউজ করার আগে সবটা জেনে নিতে হয় বিক্রম। না জেনে শুধু শুধু কাউকে অ্যাকিউজ করতে নেই। আমি জানি তোমার টেনশন হচ্ছিল, কিন্তু টেনশন হচ্ছিল মানে এই নয় যে তুমি আমায় যা ইচ্ছে তাই বলে দেবে। তুমি নিজেও খুব ভালো করে জানো যে ওখানে আমি খুব একটা ভালো সিচুয়েশনে ছিলাম না, জানো তো সেটা। সিচুয়েশনটা তুমি ইনভাইট করেছো ম্যাম স্যার, ইভেন তোমার সাথে আমাকে যেতেও দাও। বিক্রম, তোমার বাড়িতে নতুন অতিথি এসছে, আমি নিজে তাকে পৌঁছে দিয়ে যাচ্ছি, তুমি তাকে একবার কোলে নিলে না। সে কিন্তু খুব অভিমানী, এক্ষুনি কিন্তু অভিমানে ঠোঁট ফোলাবেন। শোনো, তোমাদের এইসব রাগারাগি মান অভিমান এগুলো পরে করলেও হবে, তুমি অতিথি আপ্যায়নের ব্যবস্থাটা করো। এখন আমি বুঝতে পারছি যে ওর আমার কাছে আসাটা কখনোই তোমার কাছে প্রায়োরিটি ছিল না। কি বললে তুমি? যা বলেছি তুমি শুনেছো, তাও যদি রিপিট করতে বলো তাহলে আবার বলছি। ওর বাড়িতে আসাটা তুমি মন থেকে চাওনি। যদি চাইতে তাহলে আমার খোঁজটা আগে না নিয়ে অ্যাটলিস্ট ওকে প্রথমে রিসিভ করতে। না কমলিকা, অ্যাকচুয়ালি সিচুয়েশনটা যে ফেভারেবল হবে না সেটা তো জানতো, সেই জন্য টেনশন হচ্ছিল। আর তারপরে ওই ফোনটা না পেয়ে বিক্রম বাবা কি হয়েছে জানো, ওখানে না এমন একটা সিচুয়েশন হয়েছিল, সেখানে ওই ফোনটা ধরা স্পেস হচ্ছিল না। সেটা বোঝার মতন ধৈর্য কি ওর আছে? তাহলে কখনোই এরকম বিহেভ করতো না। সেই আমারই ভুল, আমার এত দুশ্চিন্তা করা উচিত হয়নি। আসলে কি বলতো, দুশ্চিন্তার উপর তো মানুষের নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই হয়ে গেছে। আসলে আমিও বুঝতে পারিনি যে। হ্যাঁ, যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, এমনিতেই অনেক দখল গেছে, আমি আসছি। না বিক্রম বাবা, শোন, আমি বুঝতে পারছি তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে, আমি বুঝতে পারছি। আসলে আমি ওকে কিছু বলতে পারছি না, কারণ দেখো ও একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে না, যে ওর কথা বলার ধরনটা আমার ভালো লাগেনি। তা নাহলে ও এইভাবে তোমাকে কথা বলবে আর আমি সেটা শুনে সব সহ্য করবো, এটা তো হতে পারে না। বেশ করে বকে দিতাম। কি করবো বলো, যে ও এমন একটা অবস্থার মধ্যে গেছে না, সেই জন্য ওর মেজাজটা খুব খারাপ হয়ে আছে। বাবা, তুমি কেন এত কিছু ম্যানেজ করার চেষ্টা করছো বলো তো? এখানে তো ম্যানেজ করার কিছু নেই। কি আজে বাজে বলছে? ঠিকই তো বলছে আঙ্কেল। একজন সদ্য জামিনে ছাড়া পাওয়া অপরাধী, যার আবার হাজতবাসও হতে পারে, তাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে? ইনফ্যাক্ট তাকে মানুষ বলে মানারই তো কিছু নেই। বিক্রম, আমি এমনিতেই অনেক ইরিটেটেড হয়ে আছি, আর ইরিটেশনটা বাড়িও না আমার, প্লিজ। তোমার ইরিটেশনের কারণটা জানতে পারলে ভালো লাগতো। মানে? না মানে যাওয়ার সময় তো এত ইরিটেটেড ছিলে না, তাই বলছি। বিক্রম, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো না, শোনো, আমি কত আশা করে এলাম যে এরকম একটা যুদ্ধ জয় করে এসেছি, আমাকে আর কেউ না হোক বিক্রম অন্তত বাহবা দেবে আর তার নিজের হাতে এক কাপ চা করে খাওয়াবে, কারণ সে জানে যে তার হাতের চা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কই চা করে খাওয়ালে? আর তোমার হাতে চা খেয়ে এমন নেশা ধরে গেছে বাবা, যে অন্য কারোর হাতে চা খেতে আমার ভালোই লাগে। আসলে আজকে আমি বুঝতে পারলাম, জানো তো, উদারতা দেখাতোটা তোমার একটা শো অফ, মন থেকে তুমি সেটা নাও। যদি হতে তাহলে এটা কখনো করতে পারতে না। একদম ঠিক ম্যাম সাহেব, ঠিক বলেছ।
এতদিন আমরা একসাথে থাকলাম, কিচ্ছু বুঝলে না, আর হঠাৎ একটা বিকেলের মধ্যে আমার পুরো চরিত্রটা তোমার সামনে পরিষ্কার হয়ে গেল। আসলে এতদিন তুমি একা ছিলে তো, এখন তোমার ছেলে এসছে। এখন তোমার ছেলে কোন পরিস্থিতি, কোন পরিবেশে বড় হচ্ছে সেটা তো তোমাকে নজর রাখতেই হবে। ঠিকই, ঠিক বলেছ তুমি। আর শুধু তুমি কেন, পৃথিবীর কোনো মাই চাইবে না যে জন্মের পর থেকেই বাচ্চাটা এরকম একটা ব্যাড অ্যাসোসিয়েশন পাক। কোনো মাই চাইবে না যে আমার মতো এরকম একটা ফ্রডের সান্নিধ্যে আসুক। ঠিক করেছো তুমি। তবে একটা কথা কি জানো তো, আমি নিজে যতই খারাপ হই না কেন, আমি কিন্তু অবুঝ নই। একবার যদি তুমি আমায় বুঝিয়ে বলতে না, উইদাউট হেজিটেশন আমি মেনে নিতাম। কিন্তু তুমি আমায় বুঝিয়ে বললে না, আমায় ইনসাল্ট করলে। আমায় ইনসাল্টটা না করলেও পারতাম। আমি না তোমার একটা কথা বুঝতে পারছি না, তোমার প্রবলেমটা কি বলো তো? আমার বাচ্চাটা এসছে, এটা কি তোমার সহ্য হচ্ছে না? কমলিকা, দিস ইজ টু মাচ। তুই অন্তত এই কথাগুলো বিক্রমকে বলতে পারিস না। তোর বাচ্চাটাকে বিক্রম কতটা চেয়েছে সেটা তোর থেকে বেশি আর কেউ জানে। ছাড়ো না আঙ্কেল, আমার মনে হয় মেম সাহেব ঠিকই বলছে। যদি তাই হতো তাহলে অ্যাটলিস্ট একবার কোলে তো নিতে চাইতো বাবা। আসার পর থেকে একটা অদ্ভুত বিহেভ করতে, যেটা ও কখনো করে না। শোনো কমলিকা, তুমি আমার জামিনের জন্য যথেষ্ট চেষ্টা করেছো আমি জানি। তাতে কোনো লাভ হোক বা না হোক সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে সময় গোটা পৃথিবী আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন একমাত্র তুমি আমার পক্ষে লড়াই করেছো। আমি অকৃতজ্ঞ নই, তোমার এই ঋণ আমি চিরকাল মনে রাখব। আর হ্যাঁ, কাল সকালে আমি এ বাড়ি থেকে চলে যাব। আঙ্কেল, আমি তোমার জন্য চা করে আনছি। এটা তুই কি করলি? ও কিছু কম করেনি বাবা। কমলিকা, যে বিপদের সময় তোর পাশে দাঁড়িয়েছে তার ঋণটা চিরজীবন মনে রাখতে হয় মা। আমাকে যেতে হবে। দাদু ভাই, তুমি লক্ষ্মী ছেলে হয়ে থেকো। হ্যাঁ, তুমি লক্ষ্মী ছেলে হয়ে থেকো। আমি আসি মা, দেখি আবার ওদিকে কি হচ্ছে কিছু তো জানি না। আসি আজকে। শোনো কমলিকা, তুমি আমার জামিনের জন্য যথেষ্ট চেষ্টা করেছো আমি জানি। তাতে কোনো লাভ হোক বা না হোক সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে সময় গোটা পৃথিবী আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন একমাত্র তুমি আমার পক্ষে লড়াই করেছো। আমি অকৃতজ্ঞ নই, তোমার এই ঋণ আমি চিরকাল মনে রাখব। মিষ্টি কুটু মিষ্টি কুটু